সরকারি বাংলা কলেজের মাস্টার শেষ পর্ব রসায়ন বিষয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজ যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির একটা অংশ, উডওয়ার্ড ফিশার রুলস অর ডাইংস, অর্থাৎ ডাইভিংয়ের ক্ষেত্রে আমরা উডওয়ার্ড ফিশারের যে নিয়ম, সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব এবং শেষে কিছু উদাহরণ আছে, সেগুলো আমরা আলোচনার ভিতরে নিয়ে আসবো। তাহলে উডওয়ার্ড ফিশার রুলস অর ডাইং, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। উডওয়ার্ড ফিশার যে নিয়ম, আমরা জানি যে জৈব যৌগ বা বিভিন্ন যৌগের, অজৈব জৈব বিভিন্ন যৌগের ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে আমরা কি করতে পারি, সেখান থেকে আমরা যৌগের বর্ণালী ধারণ করি, আমরা আগে আলোচনা করেছি। এবং এখান থেকে যে বর্ণালী চিত্র পাওয়া যায়, সেখানে বর্ণালী চিত্রের যে চূড়া, যে পিক পাওয়া যায়, অর্থাৎ সর্বোচ্চ শোষণ, যেটাকে আমরা ল্যামডা ম্যাক্সিমাম বলে থাকি, অর্থাৎ সর্বোচ্চ শোষণ যে জায়গায় সংঘটিত হয় একটা বিন্দুতে, আমরা দেখিয়েছি আগের ক্লাসে, সেটাকে বলা হয় শোষণ চূড়া বা ল্যামডা ম্যাক্সিমাম বলা হয়, সংক্ষেপে লেখা হয় ল্যামডা ম্যাক্স। এখন আমরা উডওয়ার্ড ফিশারের যে নিয়ম, সেখানে এটা 1945 খ্রিস্টাব্দে উডওয়ার্ড কতগুলি নিয়ম প্রণয়ন করেন ল্যামডা ম্যাক্স নির্ণয়ের জন্য। 1959 খ্রিস্টাব্দে ফ্রেডরিক ফিশার আর একজন বিজ্ঞানী এটা অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে এই নিয়মগুলির আধুনিকীকরণ করেন এবং এটার অনেকগুলো উদাহরণ দিয়ে বা বিষয়টি ব্যাখ্যা করেন, যেটাকে আমরা উডওয়ার্ড ফিশার নিয়ম বলে জানি। অর্থাৎ এখানে লেখা আছে যে 1945 খ্রিস্টাব্দে রবার্ট ভান উডওয়ার্ড ল্যামডা ম্যাক্সের সাথে আণবিক গঠনের সম্পর্কযুক্ত কতগুলি নিয়ম প্রণয়ন করেন। 1959 খ্রিস্টাব্দে লুইস ফ্রেডরিক ফিশার সেই নিয়মগুলো অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে আধুনিকীকরণ করেন এবং যা বলা হচ্ছে উডওয়ার্ড ফিশার রুলস নামে পরিচিত। এটা একটা হচ্ছে ডাইনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডসের ক্ষেত্রে। তা আমরা আজকের ক্লাসে আমাদের আলোচনা শুধুমাত্র ডাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং নেক্সট ক্লাসে আমরা এই নিয়মটি আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডসের ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করবো বা প্রয়োগ করবো বা আলোচনা করবো। আচ্ছা, এখন এই নিয়ম দ্বারা যৌগের সম্ভাব্য ল্যামডা ম্যাক্সিমামের অবস্থান এবং মান নির্ণয় করা যায়। এটা যে ক্রোমোফোর আছে, ক্রোমোফোরের যে অবস্থান এবং প্রতিস্থাপন, এইগুলোর সাথে সম্পর্কিত। অর্থাৎ কি করা যায়, উডওয়ার্ড ফিশার কিছু নিয়ম করে দিয়েছেন, সেই নিয়ম অনুযায়ী সংক্ষেপে আমি বলি যে কোনো যৌগের ল্যামডা ম্যাক্সিমামের মান হিসাব করা যায় এবং হিসাব করে দেখা যায় যে পরীক্ষণীয় যে মান, অর্থাৎ এক্সপেরিমেন্টাল যে ভ্যালু, তার সাথে প্রায় মিলে যায়, খুব কাছাকাছি হয়। অর্থাৎ এইটাই এখানকার নিয়ম। এখানে তাই লেখা আছে, ওই যে আমি আগে যা বললাম বাংলায় লেখা আছে, সেটা ইংরেজিতে লেখা আছে। এই যে 1945 খ্রিস্টাব্দে এটা উডওয়ার্ড যে নিয়মটা করেন, সেটা হচ্ছে তোমার 1959 খ্রিস্টাব্দে ওই যে ফিশার সেটাকে আবার মডিফাইড করেন এবং সেটা মডিফাই করেন এবং সেটা এটা হচ্ছে উডওয়ার্ড ফিশার রুল এবং এটা ল্যামডা ম্যাক্সিমাম নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখানে দেখো ডাইন, ট্রাইন, পলিন এর জন্য ল্যামডা ম্যাক্সিমামের কিছু নির্দিষ্ট মান আছে। অর্থাৎ উডওয়ার্ড ফিশার যে মানগুলি বলে দিয়েছেন, সেটা আমরা পরের তালিকায় আছে, আমরা দেখাবো, যাকে ভিত্তিমান বলা হয়, বেস ভ্যালু বলা হয়। অর্থাৎ প্রত্যেকটি ডাইন, ট্রাইন, পলিনের জন্য ল্যামডা ম্যাক্সিমামের কিছু নির্দিষ্ট মান আছে, যাকে বলা হয় ভিত্তিমান। এই মানের সাথে যৌগে বিদ্যমান অ্যালকাইল প্রতিস্থাপক, অর্থাৎ অ্যালকাইল সাবস্টিটুয়েন্ট, তারপরে রিং অবশেষ, রিং রেসিডিউ, এক্সটেন্ডেড কনজুগেশন, বর্ধিত কনজুগেশন, বিভিন্ন পোলার গ্রুপ ইত্যাদির জন্য কিছু কিছু মান নির্ধারণ করে দেওয়া আছে। সেই মানগুলি একত্রে যোগ করলে কোনো যৌগের ল্যামডা ম্যাক্সিমামের মান পাওয়া যায়, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালু, হিসাবিত ভ্যালু পাওয়া যায়, মান পাওয়া যায়, যে মানটি পরীক্ষণীয় মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এই নিয়মটি ইউভি ভিজিবল অথবা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগেই যৌগের মান, ল্যামডা ম্যাক্সিমামের মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যে মানের সাথে পরীক্ষিত মান এবং নির্ণীত মানের মধ্যে
সম্পর্ক রয়েছে, অর্থাৎ পার্থক্য তেমন একটা নাই, যার ফলে যৌগ সম্পর্কে ধারণা পাওয়া যায় এই মান হিসাব করে, থিওরিটিক্যাল ভ্যালু থেকে হিসাব করে পাওয়া যায়। তো যাই হোক, দেখি আমরা পরে। এই যে ওনাদের ছবি দেওয়া আছে, এটা হচ্ছে উডওয়ার্ডের ছবি, এটা হচ্ছে ফিশারের ছবি, এটা এনাদের প্রবর্তিত নিয়ম, এই জন্য এখানে আমরা এটা নিয়ে আসছি। আচ্ছা, তারপরে আসি আমরা, এখানে এখানে বলা আছে যে প্রত্যেকটি ক্ষেত্রে একটা বেস ভ্যালু বা প্যারেন্ট ভ্যালু বলা হয়, যেটাকে ভিত্তিমান বলছি আমরা, ভিত্তিমান বলছি। তারপরে দি কন্ট্রিবিউশন মেড বাই ভ্যারিয়াস অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস অর রিং রেসিডিউ, ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন অ্যান্ড পোলার গ্রুপ সাস অ্যাজ এই যে হ্যালোজেন, তারপরে ইত্যাদি সালফাইড, নাইট্রাইট ইত্যাদি সমস্ত গ্রুপের ভ্যালু এর সাথে যুক্ত করে আমরা কি করি, এই মানগুলো হিসাব করি। আচ্ছা, মানগুলো হিসাব করার আগে আমাদের একটু, আমরা যেহেতু ডাইন বা কনজুগেটেড ডাইনের কথা বলছি আমরা, সুতরাং ডাইনের একটু প্রকারভেদ সম্পর্কে এখানে আলোচনা করা দরকার। ডাইন তোমরা জানো, পড়েছো অর্গানিক কেমিস্ট্রিতে, এটা একটু আমি একটু স্মরণ করিয়ে দিই। ডাইনস, তাই না, ডাইনস অর্থাৎ এখানে দেখো ডাইন আর ক্লাসিফাইড টু 3 টাইপস, অর্থাৎ ডাইন 3 ধরনের, কিউমুলেটেড ডাইন, কনজুগেটেড ডাইন এবং আইসোলেটেড ডাইন। আমরা জানি এটা এখানে দেওয়া আছে 3 ধরনের, কিউমুলেটেড ডাইন, কনজুগেটেড ডাইন অ্যান্ড আইসোলেটেড ডাইন। আচ্ছা, এখন কিউমুলেটেড ডাইন হচ্ছে কারা? যে সমস্ত ডাইনে পরপর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ কিউমুলেটেড ডাইনস কন্টেইন অ্যাডজাসেন্ট ডাবল বন্ডস, অর্থাৎ এই দেখো পরপর দ্বিবন্ধন আছে, কোনো গ্যাপ নাই, অর্থাৎ একটা দ্বিবন্ধন, তারপরে আর একটা দ্বিবন্ধন, তারপরে আর একটা থাকতে পারে। এই ধরনের ডাইন বা ট্রাইন এদেরকে বলা হয়, তোমার আমরা ডাইনের ক্ষেত্রে এখানে আপাতত সীমাবদ্ধ আছি, এদেরকে বলা হয় তোমার হচ্ছে কিউমুলেটেড ডাইন বলা হয়, এটা আমরা জানি, পরপর দ্বিবন্ধন। কনজুগেটেড ডাইন যেগুলো বলা হয়, কনজুগেটেড ডাইন ইজ দ্য কম্পাউন্ড দ্যাট কন্টেইনস 2 ডাবল বন্ডস, দুটো ডাবল বন্ড তো থাকতে হবেই, এবং এই ডাবল বন্ড দুইটি একটি সিঙ্গেল বন্ড দ্বারা পৃথকীকৃত, তাই না? অর্থাৎ কনজুগেটেড ডাইনস ইজ দ্য কম্পাউন্ড দ্যাট কন্টেইনস 2 ডাবল বন্ডস দ্যাট আর সেপারেটেড বাই এ সিঙ্গেল বন্ড। এখানে দেখতে পাচ্ছ 1,3-বিউটাডাইন, এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, আবার দেখো সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, অর্থাৎ এই ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড দ্বারা পৃথকীকৃত। এখানে দুইটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড দ্বারা পৃথকীকৃত। এখানে দেখো দুইটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড দ্বারা পৃথকীকৃত। এটা দেখো এখানে দুইটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড দ্বারা পৃথকীকৃত, এটা চাকরি। এখানে দেখো ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড দ্বারা পৃথকীকৃত, এগুলো হচ্ছে কনজুগেটেড ডাইন, এগুলো তোমরা জানো, আমি একটু স্মরণ করে দিচ্ছি শুধুমাত্র। আইসোলেটেড ডাইন হচ্ছে, অর্থাৎ দুইটা ডাবল বন্ডের থেকে একটা থেকে আরেকটা অনেক দূরে, মানে একটা থেকে আরেকটা কমপক্ষে দুইটা সিঙ্গেল বন্ড দ্বারা পৃথকীকৃত, অনেক দূরে, অর্থাৎ পরপর না। যেমন এখানে দেখতে পাচ্ছ 1,4-পেন্টাডাইন একটা যৌগ আছে, এখানে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে কিন্তু আবার ডাবল বন্ড না, আবার একটা সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড এখানে আছে, অর্থাৎ এটা হচ্ছে আইসোলেটেড ডাইন। তারপরে দেখো এখানে আরেকটা দেখো, এটা চাকরিক যৌগ, এটা হেক্সাহাইড্রোজাপথ্যালিন, এটা একটা আইসোলেটেড ডাইন, এখানে একটা ডাবল বন্ড, এবং তারপরে দেখো একটা সিঙ্গেল বন্ড আর একটা সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড, অর্থাৎ এগুলো হচ্ছে আইসোলেটেড ডাইন। এ সম্পর্কে তোমাদের ধারণা মোটামুটি আছে, এবং আমরা চলে আসলাম। এবার আমরা আসি চাকরিক ডাইন আবার 2 ধরনের, 2 প্রকারের। একটাকে বলা হচ্ছে হোমো অ্যানুলার ডাইন, যেটা সিসয়েডও বলা হয়, সিস মানে তো বোঝো একদিকে, আর একটা হচ্ছে হেটারো অ্যানুলার ডাইন, এটাকে বলা হয় ট্রান্সয়েড। অর্থাৎ হোমো অ্যানুলার ডাইন মনে রাখতে হবে, হোমো অ্যানুলার, বাংলা এখানে ব্র্যাকেট দেওয়া আছে সিসয়েড, আর একটা হচ্ছে হেটারো অ্যানুলার ট্রান্সয়েড, এই দুইটা। এখানে দেখো হোমো অ্যানুলার ডাইন, আমাদের এটা কাজে লাগবে একটু পরেই। হোমো অ্যানুলার ডাইন হচ্ছে কি ধরনের? সাইক্লিক ডাইন হ্যাভিং কনজুগেটেড ডাবল বন্ডস ইন সেম রিং, সাইক্লিক ডাইন হ্যাভিং কনজুগেটেড ডাবল বন্ডস ইন সেম রিং, অর্থাৎ একই রিংয়ের মধ্যে যখন দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ কনজুগেটেড দ্বিবন্ধন থাকবে, তখন তাকে বলা হচ্ছে হোমো অ্যানুলার ডাইন। কি দাঁড়াইলো কথা? যে একটা রিংয়ের মধ্যে যখন ডাবল বন্ড থাকবে, সেটা কনজুগেটেড ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড দ্বারা পৃথকীকৃত, সেটাকে বলা হচ্ছে হোমো অ্যানুলার ডাইন। দেখো এখানে ডাবল বন্ড আছে প্রকারের মধ্যে, এবং একটা সিঙ্গেল বন্ড দ্বারা ডাবল বন্ড দুইটি পৃথকীকৃত। তারপরে দেখো
এখানে দুটা ডাবল বন্ড আছে, একটি সিঙ্গেল বন্ড দ্বারা পৃথকীকৃত, তাই না? এগুলো সব হচ্ছে হোমো অ্যানুলার ডাইন। এবার আসি আমরা হিটার অ্যানুলার ডাইন। এই যে সাইক্লিক ডাবল, ওই যে যেটাকে বলা হয় ট্রান্সয়েড সাইক্লিক ডাইন হ্যাভিং কনজুগেটেড ডাবল বন্ডস ইন ডিফারেন্ট রিংস। কি দাঁড়ালো? যে হিটার অ্যানুলার ডাইন হচ্ছে সাইক্লিক ডাইন, কিন্তু এদের যে কনজুগেটেড যে ডাবল বন্ড, এটা হচ্ছে ডিফারেন্ট রিং, ভিন্ন রিংয়ের মধ্যে, ভিন্ন রিংয়ে। এখানে দেখো দুটা ডাবল বন্ড আছে, দুই রিংয়ে দুটা ডাবল বন্ড, তাহলে এই রিংয়ের সাপেক্ষে এটা হচ্ছে তোমার একটা হিটারো, মানে এটার সাপেক্ষে এই ডাবল বন্ডের সাপেক্ষে এটা হচ্ছে হিটারো নিউ অ্যানুলার। আবার এই দেখো এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, দুটো কিন্তু ভিন্ন রিংয়ে, তাই না? একই রিংয়ে না, একই চক্রের মধ্যে না, এটাকে বলা হচ্ছে হিটারো অ্যানুলার ডাইন। আমরা কিন্তু চাকরিকের কথা বলছি, তাই না? তাহলে চক্রে অবস্থিত দ্বিবন্ধনের যে চক্রে অবস্থিত এই যে তোমার চাকরিক যে ডাইন, সেটা আমরা বললাম হোমো অ্যানুলার ডাইন এবং হিটারো অ্যানুলার ডাইন। হোমো অ্যানুলার ডাইন এবং হিটারো অ্যানুলার ডাইন। এখন চক্রে অবস্থিত দ্বিবন্ধনের যে অবস্থান, এই অবস্থান অনুযায়ী সাইক্লিক ডাইন যেগুলো, চাকরিক ডাইন যেগুলো, এগুলোকে এন্ডোসাইক্লিক, এক্সোসাইক্লিক এই দুই ভাগে ভাগ করা যায়। এন্ডোসাইক্লিক অ্যান্ড এক্সোসাইক্লিক, এন্ডোসাইক্লিক এবং এক্সোসাইক্লিক। তাহলে কি হলো? প্রথমে আমরা বললাম হোমো অ্যানুলার, হিটারো অ্যানুলার, তারপরে আবার বলছি যে চক্রে অবস্থিত দ্বিবন্ধনের যে অবস্থান, এই অনুযায়ী চাকরিক ডাইন, এন্ডোসাইক্লিক এবং এক্সোসাইক্লিক এই দুই ভাগে বিভক্ত। এখন দেখো এন্ডোসাইক্লিক ডাবল বন্ড, দি ডাবল বন্ড প্রেজেন্ট ইন এ রিং অনলি। যখন কোনো রিংয়ের মধ্যে ডাবল বন্ডটি উপস্থিত থাকে তখন তাকে বলা হচ্ছে এন্ডোসাইক্লিক ডাবল বন্ড। এন্ডো অর্থাৎ ইনসাইড বলা আছে এখানে। এন্ডোসাইক্লিক ডাবল বন্ড হচ্ছে প্রেজেন্ট ইন এ রিং, প্রেজেন্ট ইন এ রিং অনলি। এখানে দেখো এই যে এন্ডোসাইক্লিক ডাবল বন্ড, এখানে যে ডাবল বন্ডটি আছে রিংয়ের মধ্যে, এই ডাবল বন্ডটি এই রিংয়ের মধ্যে আছে, এই ডাবল বন্ডটি এই রিংয়ের মধ্যে আছে, এগুলো সব হচ্ছে এন্ডোসাইক্লিক ডাবল বন্ড। এবার আমরা আসি এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এক্সোসাক্রিক, এটাকে বাংলায় বলা আছে এন্ডোসাক্রিক, এক্সোসাইক্লিক হচ্ছে এক্সোসাক্রিক, তাছাড়া কোনো বাংলা করা নাই। এক্সোসাইক্লিক ডাবল বন্ড, দি ডাবল বন্ড ইজ এ পার্ট অফ দ্য রিং আউটসাইড, তাই না? দি ডাবল বন্ড ইজ এ পার্ট অফ দ্য রিং আউটসাইড, তাই না? এটা হচ্ছে যে ডাবল বন্ড হচ্ছে রিংয়েরই অংশ কিন্তু আউটসাইড, আউটসাইডে, তাই না? এটা হচ্ছে যে এন্ডোসাইক্লিক, এক্সোসাইক্লিক ডাবল বন্ডটা হচ্ছে যে আগেরটা ছিল রিংয়ের মধ্যে, এটা হচ্ছে রিংয়েরই অংশ হবে কিন্তু রিংয়ের বাইরে। যেমন দেখো এই একটা যৌগ, এখানে ডাবল বন্ড এই জায়গা, এই ডাবল বন্ডটা কিন্তু রিংয়ের সাথে আছে কিন্তু রিংয়ের বাইরে, এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এখানে দেখো এই যে রিংয়ের বাইরে এই যে ডাবল বন্ড, এটা কিন্তু কনজুগেটেড ডাইন, তাই না? এখানে একটা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড। এখানকার এই ডাবল বন্ডটা কিন্তু চক্রের সাথে যুক্ত কিন্তু চক্রের বাইরে, এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এখানে লক্ষ্য করো এই ডাবল বন্ডটা কিন্তু এই চক্রের সাথে যুক্ত, এই পাশে চক্রের সাথে যুক্ত কিন্তু চক্রের বাইরে, এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এই ডাবল বন্ডটা যদি কল্পনা করি আমরা, তাহলে এই চক্রের সাপেক্ষে, এই চক্রের সাথে যুক্ত, এই চক্রের সাপেক্ষে এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, চক্রের অংশ কিন্তু চক্রের বাইরে, অর্থাৎ এটা এগুলো হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এখানে ওই কথায় লেখা আছে এক্সোসাইক্লিক অ্যান্ড এন্ডোসাইক্লিক ডাবল বন্ড, ওয়ান কার্বন অ্যাটম অফ দ্য এক্সোসাইক্লিক ডাবল বন্ড ইজ ইন দ্য রিং স্ট্রাকচার অ্যান্ড দি আদার কার্বন অ্যাটম ইজ আইসোলেটেড লোকেটেড আউটসাইড the ring structure, whereas two carbon atoms of the endocyclic double bond are in the ring structure। ওই কথাগুলোই বলা আছে এখানে যে এন্ডোসাইক্লিকের ক্ষেত্রে ডাবল বন্ডগুলো চক্রের মধ্যে থাকবে এবং এক্সোসাইক্লিকের ক্ষেত্রে চক্রের বাইরে থাকবে। এখানে উদাহরণগুলো দেখলে বুঝতে পারবা। দেখো এটা এই যে আগেও আমরা দেখিয়েছি এই উদাহরণগুলো, এটা তো এন্ডো, এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, কনজুগেটেড ডাইন, তাই না? এখন এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, অর্থাৎ চক্রের বাইরে কিন্তু চক্রের সাথে যুক্ত। এটা হচ্ছে এন্ডোসাইক্লিক ডাবল বন্ড, চক্রের মধ্যে, চক্রের মধ্যে, তাই না? চক্রের মধ্যে। 2 নম্বর এক্সাম্পল দেখো, এখানে এ একটা চক্র, বি একটা চক্র। তা এখন দেখো এই ডাবল বন্ডটি শুধুমাত্র বি চক্রের মধ্যেই আছে, এর সাথে এ চক্রের কোনো সম্পর্ক নাই, তাই না?
বি 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 চক্রের মধ্যে যে ডাবল বন্ড আমরা দেখাইছি লিখছি এন্ডোসাইক্লিক, অর্থাৎ এন্ডো লিখছি সংক্ষেপে, এটার সাথে কিন্তু এই চক্রের কোনো রিলেশন নাই, অর্থাৎ কোনো সংযোগ নাই। রিলেশন বলতে সংযোগ বোঝাচ্ছি এখানে আমি, সংযোগ নাই। সুতরাং এটা হচ্ছে এন্ডোসাইক্লিক ডাবল বন্ড। আবার এই ডাবল বন্ডটি দেখো, এই ডাবল বন্ডটি এ চক্রের মধ্যে হলেও এই যে বি চক্রের যে কার্বন, এই কার্বন তো কমন এ চক্র এবং বি চক্র, এই বি চক্রের কার্বনের সাথে কিন্তু সংযুক্ত রয়েছে এবং বি চক্রের বাইরে অবস্থিত কিন্তু বি চক্রের অংশ। এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। 2 নম্বর উদাহরণে দেখো, এখানে দেখো এই যে দুইটা ডাবল বন্ড দেখতে পাচ্ছ, এই একটা কনজুগেটেড ডাইন সিস্টেম। এখানে দেখো এই ডাবল বন্ডটি এ চক্রের সাথে যুক্ত আছে, আবার এই ডাবল বন্ডটিও এ চক্রের সাথে যুক্ত আছে। সুতরাং এই দুটোই হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এন্ডোসাইক্লিক হবে কোনটা? এখানে একটা দেখাচ্ছি আমরা, শুধুমাত্র এই চক্রের অংশ যেটা অন্য কোনো সাথে কোনো কিছু যুক্ত নাই, ভিতরে চক্রের ভিতরে। এই উদাহরণটা দেখো, ডাবল বন্ড আছে এখানে, এই ডাবল বন্ডটি তোমার এই চক্রের সাথে যুক্ত, আবার এই চক্রের সাথে যুক্ত, দুইটা চক্রেরই অংশ কিন্তু আলাদা কিছু না। সুতরাং এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আচ্ছা, তাহলে আমরা ওই কথাগুলো এখানে বলা আছে। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা ডাইনের প্রকারভেদ পড়লাম। ডাইনের প্রকারভেদ হচ্ছে বললাম আমরা 3 ধরনের, কিউমুলেটেড ডাইন, কনজুগেটেড ডাইন, আইসোলেটেড ডাইন। কনজুগেটেড ডাইনকে আমরা আবার বললাম যে চাক্রিক ডাইন আবার 2 ধরনের, একটা হচ্ছে হোমো অ্যানুলার সিসয়েড, আর একটা হচ্ছে তোমার হিটারো অ্যানুলার বা ট্রান্সয়েড। তারপরে আমরা ডাবল বন্ডের পজিশন অনুযায়ী আমরা বললাম যে এখানে 2 ধরনের থাকতে পারে, একটাকে বলা হচ্ছে তোমার এন্ডোসাইক্লিক ডাবল বন্ড যেটা চক্রের মধ্যে অবস্থিত, আর একটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এই কথাগুলো আমরা বললাম। এখন আমরা এগুলো জানার পরে আমরা এখন এখানে দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এখানে তোমার এই একটা যৌগ, এখানে হাইড্রোকার্বন, এটা এখন এখানে দেখো, এখানে এটাকে বলছি আমরা এক্সোসাইক্লিক ডাবল বন্ড। কেন বলছি? এই ডাবল বন্ডটি একটা চক্রের মধ্যে না, কিন্তু এই যে চক্রের সাথে, এই চক্রটির সাথে যুক্ত আছে, বা এখানে এই ডাবল বন্ডটি চক্রের এই 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 যে রিংটা, এই রিংটার সাপেক্ষে বাইরে অবস্থিত, এই রিংয়ের সাপেক্ষে বাইরে অবস্থিত এবং চক্রের সাথে সংযুক্ত। একইভাবে এই ডাবল বন্ডটি কিন্তু এই যে এই চক্রের বাইরে অবস্থিত এবং এই চক্রের সাথে সংযুক্ত। অতএব আবার এই যে এপাশে যদি আমরা দেখাইছি এখানে যে এই চক্রের সাথেও এটা সংযুক্ত, অতএব এইটা এবং এইটা বোথ আর এটা হচ্ছে তোমার এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আর এন্ডোসাইক্লিক ডাবল বন্ড কিন্তু এখানে একটা আছে, কোনটা? এই যে সবুজ রং দিয়ে দেখানো, এটা কিন্তু এন্ডোসাইক্লিক ডাবল বন্ড, চক্রের মধ্যে অবস্থিত এবং কোনো চক্রের সাথে এর কোনো যুক্ত বা না, সংযুক্ত না, অন্য কোনো চক্রের সাথে সংযুক্ত না। এটা হচ্ছে এন্ডোসাইক্লিক এবং এগুলো এই দুইটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এরপরে আরেকটা শব্দ আমরা বলেছি রিং অবশেষ বা রিং রেসিডিউ, তাই না? রিং অবশেষ বা রিং রেসিডিউ কথা একটা বলেছে, আমাদের ওই যে মানগুলো হিসাব করার সময় আমাদের কাজে লাগবে। অ্যারোমেটিক রিং চেইন অর কার্বন অ্যাজ এ মানে অ্যালকাইল গ্রুপ আর কল্ড রিং রেসিডিউ, তাই না? অর্থাৎ অ্যারোমেটিক রিং হতে পারে, তারপরে তোমার কোনো চেইন হতে পারে, কার্বনের কোনো হতে পারে, তার সাথে যুক্ত যে সমস্ত অ্যালকাইল গ্রুপ তাদেরকে বলা হয় রিং রেসিডিউ বলা হয়। রিংয়ের অবশেষ অর্থাৎ রিংয়ের অবশিষ্ট অংশ। আরেকটা হচ্ছে চেইন হতে পারে, সেখান থেকে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, সেগুলো হতে পারে, আমরা দেখতে পাবো একটু পরে। এখানে দেখো একটা ডাইন, এই যে দেখানো আছে, এখানে দেখো এই যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এখানে সিস্টেমটি এখানে শেষ হয়েছে। এখন আমরা এখানে এই যে চিহ্ন দিয়েছি, অর্থাৎ এই অবশেষ বাকি অংশটুকু অ্যালকাইল প্রতিস্থাপক, অ্যালকাইল সাবস্টিটুয়েন্টস, প্রতিস্থাপক। তাহলে এখানে একটা অংশ, আর এই দেখো ডাবল বন্ড, এদিকে একটা অ্যালকাইল মূলক আছে, তার এখানে আরেকটি অংশ, অর্থাৎ এই একটা অংশ অবশিষ্ট অংশ এবং এই একটা অবশিষ্ট অংশ সিস্টেমের, অর্থাৎ এটা হচ্ছে 2 অ্যালকাইল সাবস্টিটুয়েন্টস, অর্থাৎ 2টো অ্যালকাইল প্রতিস্থাপক এখানে আছে। এই যৌগটি দেখো, এই যে ডাবল বন্ড সিস্টেম, এটা এখানে আমরা একটা চিহ্ন দিয়েছি, এখানে চিহ্ন দিয়েছি, এখানে চিহ্ন, এখানে চিহ্ন, 4টা, তাই না? পৃথক করে ফেলছি। এখন দেখো
এটা হচ্ছে রিংয়ের অবশেষ, এই যে চক্রের অবশেষ এই অংশটুকু। এখানে আমরা দাগ দিচ্ছি মানে এই বাকি অংশটুকু চক্রের অবশেষ, এবং তারপরে এখানে দাগ দেওয়া অর্থাৎ হচ্ছে এই বাকি যা আছে এদিকে এগুলো চক্রের অবশেষ। আর এখানে দেখো এখানে একটা আমরা এই যে এরকম বাঁকা দাগ কার্ভ অ্যারো যেটা এটা দিচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা হচ্ছে তোমার রিং রেসিডিউ, আর একটি হচ্ছে অ্যালকাইল প্রতিস্থাপক। অর্থাৎ রিং অবশেষ হচ্ছে তিনটি আর অ্যালকাইল প্রতিস্থাপক হচ্ছে একটি। একইভাবে পরের যৌগে চলে যায়। এখানে দেখো এখানে একটি দুইটি, এই হলো সিস্টেম ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। একটি দুইটি তিনটা চারটা, চারটে হচ্ছে রিং অবশেষ এবং একটা হচ্ছে অ্যালকাইল প্রতিস্থাপক। চারটি রিং অবশেষ, একটি অ্যালকাইল প্রতিস্থাপক। এখানে দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি, সবগুলো কিন্তু রিং থেকে আমরা দেখছি। তাহলে পাঁচটি হচ্ছে রিং রেসিডিউস, অর্থাৎ পাঁচটি হচ্ছে রিং অবশেষ, একটি হচ্ছে অ্যালকাইল প্রতিস্থাপক, তাই না? তাহলে 1 2 3 4 5টা হচ্ছে রিং অবশেষ, একটা হচ্ছে অ্যালকাইল প্রতিস্থাপক। এখন এখানে আমরা ওই যে ওই কথাগুলো বলা আছে কনজুগেটেড যে দ্বিবন্ধন আমরা বলছি, এক্সটেন্ডিং কনজুগেশন অর্থাৎ বর্ধিত কনজুগেশন বা বর্ধিত দ্বিবন্ধন। অর্থাৎ আমরা দুইটা দ্বিবন্ধন একটা সিঙ্গেল বন্ড দ্বারা পৃথক থাকলে সেটাকে আমরা বলছি কনজুগেটেড ডাইন। তারপরে যদি আবার একটা সিঙ্গেল বন্ড আবার ডাবল বন্ড থাকে, ধারাবাহিকভাবে যদি এইভাবে চলতে থাকে, তাহলে আমরা সেগুলোকে বলবো বর্ধিত দ্বিবন্ধন অর্থাৎ এক্সটেন্ডিং কনজুগেশন, অর্থাৎ ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন অথবা এক্সটেন্ডিং কনজুগেশন বলবো, এটা বলবো আমরা। দেখো একটু দেখাই, এখানে দেখো এখানে এই যে সিস্টেমটা, এটা হচ্ছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাই না? এখানে এটা হচ্ছে এটা ডাইন সিস্টেম, তারপরে আবার সিঙ্গেল বন্ড আবার ডাবল বন্ড। সুতরাং এটা হচ্ছে বর্ধিত একটি দ্বিবন্ধন। যদি দ্বিবন্ধনটি এখানে থাকতো, দুইটা সিঙ্গেল বন্ড দিয়ে যদি থাকতো, তাহলে কিন্তু আমাদের গণনার মধ্যে আসতো না, তাই না? আগের একটা যৌগে দেখছো এরকম, অর্থাৎ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আবার ডাবল বন্ড। যদি এখানে দুইটা সিঙ্গেল বন্ড থাকতো, এখানে থাকতো বা এখানে থাকতো, তাহলে এটা কিন্তু বাই পাশে থাকতো, তাহলে কিন্তু এটা আমাদের এই বর্ধিত দ্বিবন্ধন আমরা বলতাম না, যেহেতু ধারাবাহিকভাবে আছে এবং দুইটার পরেরটা আসছে বর্ধিত। যদি এখানে আরেকটা থাকে তাহলে বর্ধিত দ্বিবন্ধন হতো দুইটা। এখন এই পাশ থেকে যদি আমরা যাই, তাহলে এটা হচ্ছে বর্ধিত দ্বিবন্ধন। আবার যদি এই পাশ থেকে আসি, অর্থাৎ এই যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাহলে এটা হচ্ছে বর্ধিত দ্বিবন্ধন। যে কোনো পাশ থেকে যেতে পারি আমরা। এখানে দেখো, এখানে এই যে সিস্টেমটা, অক্সিজেনের সাথে দ্বিবন্ধন আছে, তারপরে তোমার এই যে এটা কিন্তু একটা কনজুগেটেড ডাবল বন্ড সিস্টেম, তাই না? কনজুগেটেড ডাবল বন্ড সিস্টেম, তারপরে আবার সিঙ্গেল বন্ড আবার ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। তাহলে একটা দুইটা বর্ধিত দ্বিবন্ধন, এখানে দুইটা হচ্ছে বর্ধিত দ্বিবন্ধন। সেটা এক্সোসাইক্লিক এন্ডোসাইক্লিক সেটা আলাদা ব্যাপার। এটা দুটোই হচ্ছে দুইটা বর্ধিত দ্বিবন্ধন, এখানে হচ্ছে একটা বর্ধিত দ্বিবন্ধন। তাহলে বর্ধিত দ্বিবন্ধন সম্পর্কে ধারণা পাওয়া গেল। এখন আমরা উডওয়ার্ড ফিশারের যে নিয়ম আমরা আলোচনা করব, সেই নিয়মগুলো আমরা অ্যাপ্লিকেশনে যাব। তার আগে আমরা অ্যাপ্লিকেশনটা কিভাবে করব, সেই জন্য আমরা এতগুলো কথা আমরা বলে নিলাম। এই মানগুলি মনে রাখতে হবে। এখানে কিছু মান দেওয়া আছে। এখানে দেখো বেস ভ্যালু ফর হোমোঅ্যানুলার ডাইন। হোমোঅ্যানুলার ডাইন ওই যে আমরা বললাম কিছুক্ষণ আগে 253, তার বেস ভ্যালু বা ভিত্তিমান। তারপর হচ্ছে বেস ভ্যালু ফর হিটারো অ্যানুলার ডাইন, এটা হচ্ছে 214 ন্যানোমিটার। তাহলে 253 214 এই মানটি কোনো বইতে 215 লেখা আছে, কোনো অসুবিধা নাই। আমি যেখান থেকে এটা নিয়েছি সেটা 214 লেখা আছে, অনেক বইতে 215 লেখা আছে, 215 হবে, কোনো অসুবিধা নাই। অর্থাৎ বেস ভ্যালু ফর হোমোঅ্যানুলার ডাইন, হোমোঅ্যানুলার ডাইনের ক্ষেত্রে ভিত্তি মান হচ্ছে 253, আর হচ্ছে হিটারো অ্যানুলার ডাইনের ক্ষেত্রে 214। অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট অথবা রিং অবশেষ প্রত্যেকের জন্য একটির জন্য মান হচ্ছে 5 করে। অর্থাৎ কোন যৌগের মধ্যে যতগুলি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এবং রিং অবশেষ থাকবে, তাদের প্রত্যেকের জন্য 5 করে মান যোগ করতে হবে, 5 করে মান যোগ করতে হবে। তারপরে দেখো ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন, ওই যে বললাম বর্ধিত দ্বিবন্ধন, প্রতিটা বর্ধিত দ্বিবন্ধনের জন্য 30 ন্যানোমিটার করে যুক্ত হবে। 30 ন্যানোমিটার বর্ধিত দ্বিবন্ধনের জন্য 30 ন্যানোমিটার। আমরা এটা কিন্তু বলছি কিন্তু ডাইনের ক্ষেত্রে। আচ্ছা,
তারপরে এক্সোসাইক্লিক ডাবল বন্ডের জন্য 5 ন্যানোমিটার। এন্ডোসাইক্লিক ডাবল বন্ডের জন্য কোনো মান যোগ করতে হবে না, শুধুমাত্র এক্সোসাইক্লিক ডাবল বন্ডের ক্ষেত্রে প্রত্যেকটা এক্সোসাইক্লিক ডাবল বন্ডের ক্ষেত্রে 5 ন্যানোমিটার করে এখানে যুক্ত হবে। তারপরে আছে পোলার গ্রুপ। পোলার গ্রুপের এখানে হচ্ছে দেখো এটা অ্যাসিটাইল গ্রুপ, এর জন্য কোনো মান নেই, 0 ন্যানোমিটার। এটা হচ্ছে তোমার অ্যালকক্সি গ্রুপ, অ্যালকক্সি বলছে মিথক্সি টক্সি ইত্যাদি হতে পারে, এটার জন্য যুক্ত হবে 6 ন্যানোমিটার। ক্লোরাইড ব্রোমাইডের জন্য 5 ন্যানোমিটার, আয়োডাইডও হতে পারে এখানে 5 ন্যানোমিটার। তারপরে এখানে তোমার এই যে সেকেন্ডারি অ্যামিন গ্রুপের জন্য 60 ন্যানোমিটার যুক্ত করতে হবে। তারপরে ওই যে ভিত্তিমানের সাথে, তারপরে এটা হচ্ছে থায়ো অ্যালকাইল গ্রুপের সাথে 30 ন্যানোমিটার। থায়ো অ্যালকাইল গ্রুপের জন্য 30 ন্যানোমিটার, আর ফিনাইল রিংয়ের জন্য 75 ন্যানোমিটার। তাহলে ডাইনের ক্ষেত্রে আমরা এই যে আগের দেখলাম এখান থেকে শুরু করে 253 হোমো অ্যানুলার, হিটার অ্যানুলার 214, তারপরে তোমার ওই যে এক্সোসাইক্লিক ডাবল এই কি বলে রিং রেসিডিউ এবং অ্যালকাইল প্রতিস্থাপকের জন্য 5, তারপরে কনজুগেশন যে এক্সটেন্ডিং যে কনজুগেশন তার জন্য প্রতিটার জন্য 30, এক্সোসাইক্লিক ডাবল বন্ডের জন্য 5, তারপরে তোমার এই যে অ্যালকক্সি গ্রুপের জন্য 6, হ্যালাইডের জন্য 5 ইত্যাদি। এই মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে মান হিসাব করার সময়। অর্থাৎ আবার আছে এরপরে আরো মান আছে, সেগুলো পরের ক্লাসে। আচ্ছা, এখন দেখো আমরা উদাহরণে চলে যাই, তাহলে আমাদের জিনিসগুলো আরেকটু পরিষ্কার হবে। এটা একটা যৌগ, দেখো এখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে। তাহলে আমরা এটা হোমো অ্যানুলার না হিটার অ্যানুলার সেটা আমাদের আগে দেখতে হবে। এটা হোমো অ্যানুলার মানে মনে রাখবা সিসয়েড, সিস শব্দ থেকে আসছে, আর হিটার অ্যানুলার হচ্ছে ট্রান্সয়েড, তাই না, ট্রান্স অর্থাৎ। তাহলে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবা এটা হচ্ছে হিটারো অ্যানুলার ডাইন, তাই না, হিটারো অ্যানুলার ডাইন। হিটারো যদি হয় তাহলে বেস ভ্যালু বা বেসিক ভ্যালু হবে 214 ন্যানোমিটার, কোনো কোনো জায়গায় 215 আছে, অসুবিধা নাই। আচ্ছা, এখন এখানে দেখো আমরা এই যে চিহ্নগুলো দিয়েছি, 3 অ্যালকাইল প্রতিস্থাপক। 3 অ্যালকাইল প্রতিস্থাপক কোনো চক্র এখানে নাই, 3 অ্যালকাইল প্রতিস্থাপক এখানে। এর জন্য 3 × 5 এটা 15, 229 ন্যানোমিটার। এটা তোমার পরীক্ষিত মানগুলো আমি এখানে দিই নাই, এক্সপেরিমেন্টাল ভ্যালু এখানে দিই নাই, দরকার নাই। এক্সপেরিমেন্টাল ভ্যালু পাওয়া যায় 230, অর্থাৎ মিলে যায় বা কাছাকাছি পাওয়া যায়, হয়তো 2, 3, 4, 5-এর বেশি ডিফারেন্স হয় না এই যে হিসাবিত মান এবং পরীক্ষিত মানের সাথে। এটা হচ্ছে তোমার উডওয়ার্ড ফিশার রুল, তারা এই নিয়মগুলো করে দিয়েছেন এই মানগুলো যোগ করার জন্য। পরেরটায় আসি, 2 নম্বর উদাহরণে আসি। এটা দেখো, এটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড চক্র, তাই না, চক্রের মধ্যে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে একটা হোমো অ্যানুলার ডাইন, সিসয়েড, এটা হচ্ছে ট্রান্সয়েড। তাহলে হোমো অ্যানুলার ডাইন যদি হয়, এখানে একটা আমরা চিহ্ন, এখানে একটা চিহ্ন, এখানে একটা চিহ্ন, এগুলো দেখিয়েছি আমরা রিং রেসিডিউ অথবা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট দেখানোর জন্য। তাহলে এটা রিং এর অবশেষ, এখানে রিং অবশেষ হচ্ছে 2টা, আর একটা হচ্ছে এটাতে অ্যালকাইল গ্রুপ, তাই না, এখানে একটা CH3 গ্রুপ যুক্ত আছে, তাহলে অ্যালকাইল প্রতিস্থাপক। তাহলে 2 রিং রেসিডিউস অ্যান্ড 1 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, 2টা রিং রেসিডিউ এবং একটা অ্যালকাইল প্রতিস্থাপক, মোট 3টা একবারে, প্রত্যেকটার ভ্যালু পাস করে, এই জন্য 3 × 5 আমরা 15 করে দিয়েছি। এখানে ক্যালকুলেটেড মান হচ্ছে 268 পাওয়া যায় এখানে যোগ করলে এটা। তারপরে আসি উদাহরণ, আরও কিছু দেওয়া আছে। 3 নাম্বার উদাহরণে আসি। দেখো, এটা হিটারো অ্যানুলার ডাইন, এই যে হিটারো অ্যানুলার ডাইন, বেস ভ্যালু 214 বা বেসিক ভ্যালু 214। এখানে সবগুলি রিং অবশেষ 1, 2, 3 রিং রেসিডিউ 15। আর এই দেখো, এটা হচ্ছে 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আমরা বলেছিলাম এক্সোসাইক্লিক এবং এন্ডোসাইক্লিক, এটা হচ্ছে এন্ডোসাইক্লিক ডাবল বন্ড, অর্থাৎ চক্রের মধ্যে অবস্থিত, এটা সাথে এই চক্রের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ এই জন্য এটা হচ্ছে এন্ডোসাইক্লিক। এন্ডোসাইক্লিকের জন্য কোনো মান নাই, এটা হচ্ছে এক্সোসাইক্লিক। এক্সোসাইক্লিকটা হচ্ছে এই বন্ড, ডাবল বন্ডটি এই চক্রের সাথে যুক্ত, চক্রের বাইরে অবস্থিত, তাই না। তাহলে এটার জন্য হবে 5 যোগ হবে 5। 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ড হচ্ছে 5, 3 রিং রেসিডিউ হচ্ছে 15, আর বেসিক ভ্যালু হচ্ছে 214, মোট হচ্ছে 234 ন্যানোমিটার। 4 নম্বরে আসি আমরা। দেখো 4 নম্বরে দেখো, এই যে তোমার এখানে হিটারো অ্যানুলার, এটা এই যে ডাবল বন্ডগুলো ট্রান্সয়েড, এর জন্য বেসিক ভ্যালু বা বেস ভ্যালু হচ্ছে 214, 1, 2, 3, 3টা হচ্ছে রিং রেসিডিউ আছে
এবং একটা আছে অ্যালকাইল প্রতিস্থাপক। এখানে একটা মিথাইল মূলক যুক্ত আছে, কিন্তু এটা আছে অ্যালকাইল প্রতিস্থাপক একটা এবং রিং রেসিডিউ হচ্ছে 3টা। মোট 60টা, আমরা একবারে 4 × 5 20। আর এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ওই যে আবারও বললাম, দেখো এর সাথে মিল আছে, এই চক্রের সাপেক্ষে এটা বাইরে অবস্থিত এবং চক্রের সাথে যুক্ত, তাই না? এই জন্য এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আর এটা কিন্তু এক্সোসাইক্লিক না, কারণ এই ডাবল বন্ডটি চক্রের মধ্যে অবস্থিত এবং এই চক্রের সাথে এর কোনো সংযোগ নাই, যার ফলে 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এটা হচ্ছে 5 ন্যানোমিটার এখানে যুক্ত হবে। আরও উদাহরণ আছে, অনেকগুলোই দেওয়া আছে এখানে। এই একটা যৌগ দেখো, এখানে দেখো, এখানে এই যে এরকম যৌগ আগে আমরা দেখিয়েছি, ডাবল বন্ডের অবস্থানগুলো একটু ভিন্ন। এখানে আমরা এখান থেকে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এটাও অ্যালকাইল প্রতিস্থাপক, এটাও অ্যালকাইল প্রতিস্থাপক, অর্থাৎ এটা হচ্ছে হিটারো অ্যানুলার ডাইন 214, দুটো অ্যালকাইল প্রতিস্থাপক হচ্ছে 10, 224 মোট হচ্ছে ক্যালকুলেটেড ল্যাম্ডা ম্যাক্সিমামের মান। তারপরে দেখো 6 নম্বর, দেখো এটা এখানে এই যে 1 2 3, এটা হচ্ছে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, অর্থাৎ এর জন্য হচ্ছে 214। আর 1 2 3, 3টা রিং রেসিডিউ, আর কোনো কিছু নাই, 3টা রিং রেসিডিউ হচ্ছে 15। আর এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, কারণ এক্সোসাইক্লিক ডাবল বন্ড এই কারণে এটার সাথে এই চক্রের যুক্ত আছে, তাই না? এই চক্রের অংশ এবং চক্রের বাইরে অবস্থিত, অর্থাৎ এটা 5, এখান থেকে পাওয়া যায় 234। তাহলে উদাহরণ আরও আছে এখানে, দেখো একটা যৌগ, এখানে অনেকগুলো অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, তারপরেও কিন্তু এটা কিন্তু কোনো পরিবর্তন তেমন নাই এখানে, অর্থাৎ এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড হওয়ার কারণে এখানে দেখো, এখানে তোমার এখানে রিং রেসিডিউ হচ্ছে 1 2 3, আর কিছু নাই। আর এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, কারণ এই ডাবল বন্ডটি এই চক্রের সাপেক্ষে এর সাথে যুক্ত আছে, চক্রের বাইরে অবস্থিত এবং চক্রের অংশ। আচ্ছা, যাই হোক, আর এখানে কোনো এন্ডোসাইক্লিক ডাবল বন্ড নেই, আর এন্ডোসাইক্লিক ডাবল বন্ডের জন্য কোনো মানও যোগ করতে হয় না। তাহলে এখানে হিটার অ্যানুলারের ক্ষেত্রে 214, রিং রেসিডিউ আছে 15, 3 5 15, আর হচ্ছে তোমার 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ড 5, তাই না? এটা হচ্ছে 234। পরে দেখো আরেকটা, এখানে দেখো এই যে একটা যৌগ, এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সুতরাং কনজুগেটেড সিস্টেম এখানে আছে। এখানে আমরা এই যে 1টা 2টা 3টা 4টা রিং রেসিডিউ হচ্ছে 4টা। এটা হচ্ছে ট্রান্সয়েড, অর্থাৎ ট্রান্সয়েড না, এটা হচ্ছে তোমার এই যে হোমো অ্যানুলার ডাইন, হোমো অ্যানুলার, এটা সিসয়েড, একই দিকে হোমো অ্যানুলার ডাইন, ট্রান্স না, হোমো অ্যানুলার ডাইন, হোমো অ্যানুলার ডাইন, এটা হচ্ছে তোমার এখানে তোমার 253। আচ্ছা, 253, আর রিং রেসিডিউ হচ্ছে এখানে 4 5 20। এখানে কোনো এক্সোসাইক্লিক ডাবল বন্ড নাই, এক্সোসাইক্লিক ডাবল বন্ড এখানে নাই। কেন নাই? এই যে এই ডাবল বন্ডটি কিন্তু এই চক্রের সাথে যুক্ত না, আবার এই ডাবল বন্ডটি কিন্তু এই চক্রের সাথে যুক্ত না, তাই না? মাঝখানে কিন্তু কোনো চক্রের সাথে চক্র যুক্ত নাই, যার জন্য কোনো এখানে তোমার এক্সোসাইক্লিক ডাবল বন্ড এখানে নাই। আচ্ছা, তারপরে আসি 9 নম্বর উদাহরণে। এখানে এটা হচ্ছে তোমার হিটারো অ্যানুলার ডাইন, অর্থাৎ এটার ক্ষেত্রে বেসিক ভ্যালু হচ্ছে 214, আর তোমার 4 রিং রেসিডিউ আছে এখানে, এই যে আগের মতো, এটা হচ্ছে তোমার 20 সমান 234 এখানে। পরেরটাই আসি, এখানে কোনো এক্সোসাইক্লিক ডাবল বন্ড নাই। এখানে দেখো এটা হচ্ছে তোমার ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। আচ্ছা, এটা একটা কনজুগেটেড ডাইন, তাই না? এটার বেসিক ভ্যালু হবে হচ্ছে 214। এখানে রিং রেসিডিউ হচ্ছে 2টা, 1 2, এবং অ্যালকাইল প্রতিস্থাপক 2টা, একটা অ্যালকাইল প্রতিস্থাপক 2টা, আর রিং রেসিডিউ হচ্ছে 2টা। তাহলে মোট হচ্ছে 4টে। আমরা একসাথে লিখছি যে 2 রিং রেসিডিউস অ্যান্ড 2 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস, মোট হচ্ছে 4 পাশে 20 এখানে ন্যানোমিটার, মানে অতিরিক্ত ল্যাম্ডা ম্যাক্সিমামের মানের সাথে যোগ হবে। আর এখানে 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এই দেখো এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, ডাবল বন্ডটি চক্রের সাথে যুক্ত অথচ চক্রের বাইরে অবস্থিত, এর জন্য 5, এখানে 239, তাই না? আচ্ছা, তারপরে এখানে আসি আমরা, তারপরে এই যৌগটিতে আসি। এখানে তোমার ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, তারপরে কিন্তু একটা সিঙ্গেল বন্ড, 2টা সিঙ্গেল বন্ড, সুতরাং এই ডাবল বন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ এটা হচ্ছে এক্সটেনশন না, কনজুগেশনের এক্সটেনশন না, এটা এক্সটেন্ডিং ডাবল বন্ড না, অর্থাৎ
এই জন্য আমরা এখানে দেখো রিং অবশেষ একটা, দুইটা, তিনটা রিং অবশেষ এবং একটা হচ্ছে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস। একবারে লেখা রয়েছে এখানে, ওই যে একটু ভাগ করে লিখলে হবে, না লিখলেও ক্ষতি নাই। এটা হচ্ছে 4 রিং রেসিডিউ অর অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস। যাই হোক, এরকম লিখলেও হয় বলতে, অথবা তোমার 1, 2, 3টা হচ্ছে রিং রেসিডিউ আর একটি হচ্ছে অ্যালকাইল প্রতিস্থাপক। মোট হচ্ছে 4, 5, 20 এবং এইটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। কারণ এই ডাবল বন্ডটি হচ্ছে তোমার এই যে চক্রের সাথে যুক্ত এবং চক্রের বাইরে অবস্থিত। সুতরাং এখান থেকে হিসাব করলে পাওয়া যায় 239। পরের যোগটায় আসে 12 নম্বর যে এক্সাম্পল, সেখানে দেখো এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। আমরা তারপরে আবার সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, তাহলে এটা হচ্ছে একটা এক্সটেনশন, কনজুগেশনের এক্সটেনশন, অর্থাৎ এক্সটেন্ডেড কনজুগেশন। একটা এক্সটেন্ডেড কনজুগেশন এখানে আছে, এর জন্য 30 কিন্তু আমাদেরকে যুক্ত করতে হবে। রিং অবশেষ দেখো 1, 2, 3, 4, 4টে রিং অবশেষ, 4, 5, 20। এটা হচ্ছে হোমোঅ্যানুলার ডাইন। আমরা এখান থেকে ধরেছি হোমোঅ্যানুলার ডাইন। এটার জন্য হচ্ছে তোমার ওই যে হোমোঅ্যানুলার ডাইন, অর্থাৎ আমরা এখান থেকে এই অংশটুকু আমরা এখান থেকে আমরা যদি কল্পনা করি, তাহলে এটা হোমোঅ্যানুলার ডাইন হবে 253 এবং 4টে রিং রেসিডিউ। 2 এক্সোসাইক্লিক ডাবল বন্ড এখানে আছে, 2টি এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে, 2টা এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে এখানে। অর্থাৎ আমরা তোমার এখান থেকে একটা 2টা এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে আর একটা হচ্ছে কনজুগেশন এক্সটেনশন। এটা মান হচ্ছে 313। তারপরে দেখো এখানে আমরা পরেরটায় আসি। এটা হচ্ছে এখানে একটা যৌগ দেখো, এখানে তোমার ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, আবার দেখো সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। তাহলে এখানে এটা যদি সিস্টেম হয় ডাইন সিস্টেম, তাহলে একটা 2টা 2 এক্সোসাইক্লিক ডাবল বন্ড এখানে যুক্ত আছে, 2 এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এটাকে আমরা হোমোঅ্যানুলার ডাইন বলবো, কারণ চক্রের মধ্যে দ্বিবন্ধন হোমোঅ্যানুলার ডাইন আছে, ডাইন বলবো এটাকে। বললে এখানে বেস ভ্যালু হবে বা বেসিক ভ্যালু 253। এখানে 5টা রিং রেসিডিউ আছে, এখানে 1, 2, 3, 4, 5টা 25। 2টো এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে 10 আর 2 এক্সটেন্ডেড কনজুগেশন আছে। এই যে বললাম না, এখানে 1, 2, 3, 4টে আছে পরপর, তাহলে 2টো 30, 30, 60, মোট হচ্ছে 348 ন্যানোমিটার। এই ক্ষেত্রে মানটা পাওয়া যায়। আচ্ছা, তারপরে এখানে দেখো আরেকটি যৌগ দেখো, এটার ক্ষেত্রে এটা একটা অ্যাসাইরিক ডাইন, অর্থাৎ অচাক্রিক, কিছু চক্রযুক্ত আছে একটার সাথে, যদিও বেস ভ্যালু হবে এখানে একটু পার্থক্য আছে, 214 আর 253 দিয়ে আমরা কাজ করছিলাম। এখানে বেসিক ভ্যালু বা বেস ভ্যালু হবে 217 ন্যানোমিটার। এটা ওই প্রথমে আমি লিখি নাই, এটা মনে করে রাখতে হবে, 217 ন্যানোমিটার হবে এই ক্ষেত্রে, একটু বেশি। অর্থাৎ 217 আসবে ওই যে এই ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, তাই না, এই সিস্টেমের জন্য প্যারেন্ট ভ্যালু যেটা। আর রিং রেসিডিউ আছে এখানে একটা, 2টা দেখতে পাচ্ছ। অ্যালকাইল প্রতিস্থাপক আছে একটা, 2টা, তাহলে 2 রিং রেসিডিউ এবং 2 অ্যালকাইল প্রতিস্থাপক এর জন্য হচ্ছে। আর একটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এই যে এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, চক্রের অংশ, চক্রের বাইরে অবস্থিত। এর জন্য 5, টোটাল হিসাব করলে পাওয়া যায় 242। এরপরে আসি আমরা বাইসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে আসি। বাইসাইক্লিক কম্পাউন্ড, তাই না, বাইসাইক্লিক কম্পাউন্ডে দেখো একটা বাইসাইক্লিক কম্পাউন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। আমাদের কিন্তু ওই যে তোমার কনজুগেশন এখানে আছে, কনজুগেটেড সিস্টেম এখানে বিদ্যমান যৌগটির মধ্যে। এখন এখানে এই ক্ষেত্রে বাইসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে বেসিক ভ্যালু হবে 217 ন্যানোমিটার। আগে যা বললাম 217 ন্যানোমিটার হবে এখানে। রিং রেসিডিউ হচ্ছে একটা, 2টা রিং রেসিডিউ, 5 গুণ 2 সমান 10। এটাও একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এটাও এক্সোসাইক্লিক ডাবল বন্ড। কেন? এই ডাবল বন্ডটি চক্রের বাইরে অবস্থিত এবং চক্রের সাথে যুক্ত। এই ডাবল বন্ধনটিও চক্রের সাথে যুক্ত এবং চক্রের বাইরে অবস্থিত। তাহলে 2 এক্সোসাইক্লিক ডাবল বন্ড, 5, 5, 10। আচ্ছা, আর এই বাইসাইক্লিক সিস্টেমের কারণে 15 ন্যানোমিটার অতিরিক্ত এখানে যোগ হবে। বাইসাইক্লিক সিস্টেম যদি থাকে কোনো রিংয়ের মধ্যে, এই যে এখানে বাইসাইক্লিক 2টা চক্র একসাথে যুক্ত, এই ক্ষেত্রে তোমার কি হবে 15 ন্যানোমিটার এখানে যুক্ত করতে হবে। সব যোগ করলে পাওয়া যায় 252 ন্যানোমিটার পাওয়া যায়। এইভাবে আমরা মানগুলি হিসাব করি।
তোমরা বইতে দেখবা যে বিভিন্ন বইতে এই মানগুলো হিসাব করে দেখানো আছে এবং সেখানে অনেক জায়গায় লেখা আছে যে ক্যালকুলেটেড ভ্যালু এত পাওয়া গেল এবং হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু কত দেওয়া আছে। দেখবা যে এই ভ্যালুগুলোর মধ্যে সামঞ্জস্য আছে এবং এইগুলো পরীক্ষাতে আসে। কয়েকটা যৌগ দেওয়া হয় এবং বলা হয় যে যৌগগুলির ল্যামডা ম্যাক্সিমামের মান হিসাব করতে বলা হয়। ঠিক আছে, এইভাবে করবা, এভাবে হিসাব করবা, ল্যামডা ম্যাক্সিমামের মান হিসাব করবা। এটা গেল ডাইনের ক্ষেত্রে। আমরা আজকে শুধুমাত্র ডাইনের ক্ষেত্রে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা কি করব, এই যে উডওয়ার্ড ফিশার রুল এটা আমরা প্রয়োগ করব কার ক্ষেত্রে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে, অর্থাৎ অ্যালডিহাইড কিটোন জাতীয় যে সমস্ত যৌগ আছে সেখানে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড যেগুলো আছে সেই ক্ষেত্রে আমাদের বেস ভ্যালু, তারপর অন্যান্য ভ্যালু, তারপরে মূল সিস্টেমের সাথে যুক্ত বিভিন্ন ক্রমফোর এগুলোর মান পরিবর্তন হবে এবং সেই মানগুলো লিখে আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আলোচনা করব, উদাহরণ দিব। তারপর আর আছে কি যে কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে, কমপ্লেক্সের ক্ষেত্রে, ইনঅর্গানিক কমপ্লেক্সের ক্ষেত্রে বিশেষ করে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি সে সম্পর্কে আলোচনা করব এবং হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির যে অ্যাপ্লিকেশনস আছে সেটার কথাবার্তা বলে আমরা এই চ্যাপ্টারটি শেষ করব। আজকে আমরা এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস, আমরা 3 নম্বর ক্লাস নিলাম। আরেকটি ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তোমরা এই যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেওয়া থাকবে ক্লাসগুলো, আগের ক্লাস দেওয়া আছে। তোমরা ইউটিউব চ্যানেলে ঢুকে সহজেই এই ক্লাসগুলো দেখতে পারবা এবং বারবার দেখতে পারবা। আর ছোটোখাটো ভুল ত্রুটি থাকলে সেগুলো তোমরা নিজেরা একটু ঠিক করে নিবে এবং বুঝতে পারবে আর কি। এখানে বইপত্র দেখবে, তবে বইপত্রে কিছু প্রিন্টিং মিস্টেক্স আছে এবং কিছু কিছু যৌগ আছে আমরা এখানে হিসাব করেছি মান, যেমন সিসয়েড ধরেছি বা ট্রান্সয়েড ধরেছি। সেগুলোকে যদি আমরা দুই রকমই ধরা যায়, কিন্তু 3টা করে ডাবল বন্ড যেখানে আছে সেখানে সিসয়েডও ধরা যায়, ট্রান্সয়েডও ধরা যায়। সিসয়েড ধরলে মান একরকম হয়, ট্রান্সয়েড ধরলে মান আরেক রকম হয়। দেখা গেছে আমরা যেটা ধরেছি সেটা ধরলে তোমার এক্সপেরিমেন্টাল মানের সাথে মিলে যায়, এই জন্য এটা আমরা ধরে করেছি। এটা লক্ষ্য করবো আর কি, দেখবা এই কিছু কিছু ক্ষেত্রে বিষয়গুলো একটু মনে রাখতে হবে। তাহলে আজকে পর্যন্ত আমরা শেষ করব। আর হচ্ছে তোমাদেরকে 2-4টি কথা বলবো। আমি আগের দিন বলেছিলাম, এটা শেষ আজকেও বলবো। এই যে মাদক দ্রব্য সম্পর্কে আমাদের যে নির্দেশনা সরকার দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে এই কথাগুলো আমরা বলবো, তোমরা শুনবে এবং তোমরা এটাকে অন্যান্যদের মধ্যে এটা সচেতনতা বৃদ্ধির জন্য যা যা করণীয় তোমরা করবে সেটা আর কি। যেমন আমরা আগের দিন বলেছিলাম কিছু কথা, এখন এরপরে শোনো যে তোমার এই যে মাদকের মধ্যে যেমন আছে বিভিন্ন রকমের মাদক আছে, তোমরা নাম জানো। এগুলো স্নায়ুবিক দুর্বলতা সৃষ্টি করে, স্নায়ুবিক দুর্বলতা সৃষ্টি হয়। স্নায়ু অর্থাৎ ব্রেন থেকে শুরু হয়, ব্রেন থেকে শুরু হয়ে এটা তোমার ফুসফুসের রোগ, প্রধান রোগ, যকৃতের রোগ, তারপরে মস্তিষ্কের রোগ থেকে শুরু হলে, মস্তিষ্কের রোগ শুরু হলে সবই কিন্তু শেষ হয়ে যায় শরীরের। তাহলে মস্তিষ্ক থেকে শুরু হয়ে ফুসফুসের রোগ, যকৃতের রোগ, তারপরে প্রজননতন্ত্রের রোগ, বিভিন্ন প্রকার রোগ হতে পারে। আচ্ছা, কোনো পরিবারের ছেলে বা মেয়ে যে কোনো সদস্য যদি মাদকাসক্ত হয় তাহলে সমগ্র পরিবার কিন্তু সমাজে হেয় প্রতিপন্ন হয়ে যায়। সমাজের সকলেই তাদেরকে খারাপ চোখে দেখে এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারো কাছে কোনো সম্মান থাকে না। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে কিন্তু এই মাদকাসক্তি। আমাদের দেশে যে সড়ক দুর্ঘটনায় প্রচুর পরিমাণ মানুষ মারা যায় তার একমাত্র কারণ, মানে অন্যতম কারণ হচ্ছে এই সড়ক দুর্ঘটনায় হচ্ছে মাদকাসক্তি, তাই না? এটা আচ্ছা, মাদকাসক্তি ব্যক্তির সদ্গুণ লোপ পায়, ক্ষমা, ধৈর্য, বিনয়ী, তারপরে সহনশীলতা, এই সমস্ত মূল্যবোধ যেগুলো মানুষের মধ্যে থাকা উচিত সেগুলোকে নষ্ট করে ফেলে বা হারিয়ে যায় এগুলো। যাই হোক, এগুলো অনেকগুলো ক্ষতিকর দিক আছে, প্রতিকারের উপায় আছে। প্রতিকারের উপায়গুলো সম্পর্কে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে কথা বলবো আর কি। এ সম্পর্কে এটা চলতেই থাকবে, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এটা আমরা মাদকের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন ক্লাসে আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমরা 2-1 মিনিট ধরে আমরা শেষের দিকে কথাগুলি বলবো। তো সকলে ভালো থাকো। আজকের ক্লাস এখানে শেষ, ঠিক আছে? সকলে ভালো থাকো, সকলকে ধন্যবাদ।